আজকে দেওয়া হবে পরীক্ষার ফলাফল, বার্ষিক পরীক্ষার ফলাফল। সেই উপলক্ষে আজকের যে একটি অনুষ্ঠান, ছোট্ট অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি, এই অনুষ্ঠানের যারা বিশেষ আকর্ষণ, এই কচিকাঁচা ছেলে মেয়েরা, অনুষ্ঠানে যারা অভিভাবক এসেছেন, ছেলে মেয়েদের অভিভাবক, অনুষ্ঠানে বিশেষ অতিথি অনেকেই হাজির হয়েছেন, বিশেষ অতিথি, শিক্ষক বৃন্দ, প্রাক্তন শিক্ষক বৃন্দ, সুধীজন, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীজন, আমরা এখানে আসলে দেরি করে ফেলছি। এখানে ফলাফল নেওয়ার জন্য অনেক অভিভাবক এসছেন, তাদের বাড়িতে রান্নাবান্নার কাজ আছে, বাড়ির থেকে এসেছেন, অবশ্যই তাদের ব্যস্ততা কাজ করছে। এই জন্য লম্বা চওড়া আসলে বক্তব্য দেওয়া ঠিক হবে না। আমরা ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে যে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে একটি কারিকুলামের জন্ম হয়েছিল, সেই কারিকুলাম স্থগিত করেছেন সরকার। এর জন্য প্রথমে আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকারকে। তা না হলে আমাদের কচিকাঁচা ছেলে মেয়ে, ভবিষ্যৎ প্রজন্ম একেবারে ঝরে যেত। তাদের লেখাপড়া থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছিল, পরীক্ষা পদ্ধতি বাতিল করা হয়েছিল। বই দেখে দেখে লিখবে, লেখে তারা নিজেরা আবার খাতা দেখবে, তারা নিজেরা খাতা আবার টিচারদের কাছে দেখবে। আমার স্কুলে, আমার ছেলে পড়ে নেভি স্কুলে, শিক্ষক আমাকে ফোন করে বলল যে ও পরীক্ষা দেবে বাড়ি বসে বসে, আপনি একটু খেয়াল করেন। আমি খেয়াল করব বাড়ি বসে পরীক্ষা দেবে, এটা কোন কথা? আর ও পরীক্ষা দেবে কি নিজে পরীক্ষা দেবে, তার মানে তো বই দেখেই লিখবে। বই দেখে লেখে ওইটা নিয়ে স্যারদের কাছে প্লেস করে। তা স্যাররা তাহলে যার হাতের লেখা ভালো সেই তো ফার্স্ট হবে। হাতের লেখা যদি পড়াশুনোর মানদণ্ড হয়, তাহলে সেখানে লেখাপড়ার কি অবস্থা হবে? সবাই বই দেখে লেখে নিয়ে যাবে, হাতের লেখা যার ভালো সেই প্রথম হবে। হাতের লেখা তো আর পরীক্ষার কোনো মানদণ্ড হতে পারে না, মেধার মানদণ্ড হতে পারে না। এই অবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি, আল্লাহ আমাদের মুক্ত করিয়েছে। 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে শিক্ষাঙ্গনেও অভ্যুত্থান হয়ে গিয়েছে। যে যে একটি কারিকুলাম ভারতের চাপিয়ে দেওয়া, ভিনদেশীদের চাপিয়ে দেওয়া কারিকুলাম, যে কারিকুলামের মাধ্যমে আমাদের দেশের মেধা শূন্য করার যে পায়তারা হচ্ছিল, সেটার হাত থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। আমরা আজকে বারাকপুর হাই স্কুলে এসেছি এদের পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে। এখানে এসে আমি যে বিষয়টি আমার এই স্কুল সম্পর্কে মনে হয়েছে, এ সম্পর্কে টিচারদের আমি একটু বলি যে আসলে সচেতনতা, আপনারা সচেতন না হলে জটিলতা তো আসলে উন্নতি হবে না। বেশিরভাগ ক্লাসের শিক্ষিকা ছেলে মেয়ে দেখেন ড্রেস পরে আসেনি, এদের সবার কিন্তু ড্রেস আছে। দেখেন এখানে ড্রেসবিহীন সব, এটা একটা ডিসিপ্লিন মেনটেন শিক্ষার একটি অংশ। আমার ছেলে নেভি স্কুলে পড়ে, সে তো ড্রেস ছাড়া স্কুলে যেতে হয়, এটা কল্পনায়ও তার নাই। মানে সেইটা ইমাজিন, কল্পনায়ও আনতে পারে না যে এটা যাওয়া যায়। এটা আপনার স্কুলে কেন হবে? এদের তো সবার ড্রেস আছে আমার জানা মতে, এরা কেউই ড্রেস পরে আসেনি। এদের পায়ে দেখেন, বাড়ি রাত্রে যে সকালে চটি পায়ে দিয়ে ঘুরছিল, সেই চটি পায়ে দিয়ে আসছে কেন? চটি স্যান্ডেল পায়ে দিয়ে আসবে কেন? এদেরকে কেস কিনতে বলতে হবে। কারণ শিক্ষার জন্য পরিবেশটা অত্যন্ত জরুরি বিষয়। পরিবেশ একটা সাবজেক্ট। পরিবেশ যদি মানুষকে না শিখানো যায়, সে ওই 60 বিঘেই যাবে। এটাই সিস্টেম। আগে তাকে শৃঙ্খলার ভিতরে আনতে হবে। আমরা আমাদের ছেলেগুলোকে বেশি পয়সা নষ্ট করে কি জন্য নেভি স্কুল, পাবলিক স্কুল, ক্যান্টনমেন্টে পাঠাই? কারণ আর কিছু না, ওখানেও আপনার যে শিক্ষার মান, ওখানেও শিক্ষার মান হয়। ওখানেও যে ক্লাস পাস করে শিক্ষক পড়ায়, আপনিও সেই ক্লাস পাস করে পড়াচ্ছেন।
ওখানে যে বাড়তি একটা কিছু পড়ায় এটা না, ওখানে শুধু ডিসিপ্লিনটা খুব শক্ত ডিসিপ্লিন, আর কিছু পার্থক্য নাই। আমার এক ছেলে নেভিতে পড়তো, আর একটা পাবলিকে পড়তো। আমার বন্ধু বান্ধবের ছেলে মেয়েরা পড়ে, আমার ছেলে তো স্কুলেই যায় না, সারা বছর কোনোদিন নেভি স্কুলে সে ক্লাসে যায় না। কিন্তু ক্লাসে যেদিন যায় তার সকালের থেকে ফিটফাট হয়ে যাওয়া লাগে, বিনা ফিটফাটে কিন্তু যাওয়া যায় না। এমনকি জামা কাপড় ইস্ত্রি না থাকলেও ঝামেলা শুরু হয়। আমি সকালে উঠেও জামা ইস্ত্রি করে দিই, না হলে বাসগোস করা একটা যা আছে আর ওইটা গায়ে ঢুকায় চলে আসবে, এটি সব স্কুলে চলে না। ওদের যে বাড়তি কিছু পড়ায় বা আপনাদের সে আলাদা কিছু পড়ায় এরকম কিছুই নাই। শুধু ওদেরকে ডিসিপ্লিন, ওদেরকে নিয়ম শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষাটার জন্য সম্পূর্ণ সেপারেট হয়ে গিয়েছে স্কুলগুলো, এটি আগে শেখানো খুব জরুরি। মেয়েরা আসবে স্কুলে অবশ্যই ফিটফাট হয়ে আসতে হবে, ছেলেরা আসবে অবশ্যই ফিটফাট হয়ে আসতে হবে। মাথার চুল আশ্রাবে না, মাথার চুল ঠিক মতো কাটবে না। আমার ছেলের তো চুল ধরে টানে, ওই ওদের ধর্মের শিক্ষক আছে, সে চুল ধরে টানিয়ে দাঁড় করায় দেবে বেঞ্চের পরে, ফলে ও নিজের থেকেই বলে যে আজকে চুল না কেটে স্কুলে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়েরা এই যে কানের দ্বারাতে চুল উঠোয় দিছে, বানরের মতো দেখা যায়, এরা কয় মেসি কাট, না হলে নেইমার কাট। কোনো ছেলে মেয়ে, কোনো ছেলে এই অবস্থায় স্কুলে ঢুকতে পারবে না কোনোভাবেই। তাদের ভদ্রতা মাফিক চুল কাটতে হবে। ইচ্ছে হলো সেইভাবে চুল কাটলো, কলির দ্বারাতে চুল দুই ধার দিয়ে উঠাইয়া দিল, আর মাথার মাঝখানে চুল থাকবে কেন? এটা থাকবে কেন? ওরে কান ধরে দাঁড় করায় রাখতে হবে 1 ঘন্টা চেয়ারের পরে, যাতে ভবিষ্যতে অন্যগুলো ভয়তে আর ওইভাবে চুল কেউ না কাটে। ওরে চুল টান ধরে টানিয়ে, ওই যে নেভি স্কুলে যেরকম চুল ধরে টানিয়ে চেয়ারের পরে দাঁড় করা দেয়। কেন ও মাথার মাঝখানে কোটা চুল রাখবে কেন, আর দুই পাশ দিয়ে সব কেটে ফেলাবে কেন? কোন ধরনের ভদ্রতা? আর এর বাপ মারা এই ছেলে মেয়ে, এই ছেলেদের এই এই যে এই কথায় তারা কনভিন্সড। আর কোন শিক্ষকের দ্বারে যদি কোনো টিচার তেড়ে আসে, আমার ছেলেকে বললেন কেন, ওরে ধরে টিসি ধরায় দেবেন। ওরকম 2-4টে ছেলে মেয়ে স্কুলে দরকার নেই, ওকে ধরেই টিসি ধরায় দেবেন। যদি এরপরে কিছু বলে আমাকে বলবেন, আমাকে বলবেন। কারণ এই বিয়াদব গুলো, এই যে এই বলতে একটু আমার কষ্ট হয়, এই অভিভাবক নামক কিছু বিয়াদব আছে, এদের কারণেই এদের বাচ্চা কাচ্চা গুলো নষ্ট হয়। এরা ছেলে মেয়ে রে যদি শাসন করা হয়, এরা তেড়ে স্কুলে চলে আসে। ওর লেখাপড়া শেখার ওর বাচ্চা কাচ্চার দরকার নেই, আর ওই অভিভাবকরা স্কুলেও ঢুকতে দেওয়া যাবে না। কিছু মেয়ে আছে, তারা তো পারলে শিক্ষকদের সাথে এসে ঝগড়াঝাটি শুরু করে দেয়। এই মেয়েদেরকেও তার অভিভাবককে ডেকে, পুরুষটারে ডেকে বলবেন যে তোমার বউ যেন আর স্কুলের মধ্যে ঢোকে না, 2-4 টিসি ধরা দেন, দেখবেন আর কেউ ঝামেলা করতে আসবে না। কোনো অবস্থায় শিক্ষার পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না। আর আপনাদের অনুরোধ করি, এরপরে এদেরকে ড্রেস পরানোর জন্য চেষ্টা করেন। আর 2টা ড্রেস থাকবে, একটা শীতকালীন ড্রেস যেটা হাতা লম্বা যা শার্ট, আরেকটি গরমকালের মানে গ্রীষ্মকালীন ড্রেস যেটা হাফ হাতা শার্ট। বলবেন অনেক গরিব বাপ মা আছে, এটা কিভাবে সম্ভব? এটা তাদেরকে লেখাপড়া শিখাতে গেলে তাদের বাপ মাদেরও কিছু কষ্ট করতে হবে, এটা দরকার। আর শীতের জন্য শীত পোশাক লাগবে, একটা সোয়েটার দেবেন, যে সোয়েটার একই সোয়েটার হতে হবে, যেটা ওই সব স্কুলে আছে একই সোয়েটার। মানে ইচ্ছে হলো একটা গার মধ্যে ঢুকেও দিলাম, রাত্রে যা পরে শুয়েছিল সেটা পরে স্কুলে চলে আসে, মানে সেই অবস্থায় স্কুলে চলে আসে। অনেকে চোখ মুখ ধোয় না, মানে চোখে সেই রাত্রে চোখের কোনায় ময়লা জমে থাকে, চোখ ঠিক মতো ধোয়ও না, স্কুলে চলে আসে। এগুলো দেখতে হবে এই বিষয়গুলো, না হলে এটা লেখাপড়া। তা না হলে আমাদের যারা আমরা মুসলমান, দেখেন আল্লাহর বিধানটা দেখেন, আমাদের ইবাদত বন্দেগী করতে গেলে, নামাজ পড়তে গেলে তার আগে শরীরকে পাক পবিত্র করতে হয়, চোখ ভালোভাবে ধুতে হয়, মুখ ভালোভাবে ধুতে হয়, মেসওয়াক করতে হয় মানে ব্রাশ করতে হয়, এরপরে হাত ধুতে হয়, পা ধুতে হয়, আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। তা না হলে কিন্তু ইচ্ছা করলেই নামাজ পড়া যায় না, ইচ্ছা করলেই মসজিদে যাওয়া যায় না। আগে তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে
সুন্দরভাবে জামা কাপড় পরতে হয়। আপনি নামাজ গামছা পরে কিন্তু নামাজ হয় না আমাদের, আপনি খালি গায়ে আমাদের নামাজ হয় না। তাকে ড্রেস আপ হতে হবে, একটা সুন্দর ড্রেস পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তদ্রূপ সে স্কুলে আসবে, লেখাপড়া করবে, আগে সকালে উঠে সে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, ড্রেস আপ মানে সুন্দর ড্রেস পরবে, তাহলে মনটা তার সুন্দর হয়ে যাবে। ড্রেস সুন্দর হলে দেখবেন মনটা ফুরফুরে হয়ে যায়। সে ড্রেস ট্রেস রাত্রে যে অবস্থায় ছিল ওই অবস্থায় দৌড়ায় চলে আসলো। আর মেয়েরা বোরকা পরবে, এটা ইসলামের বিধান, যে মুসলিম মেয়ে আর যে মুসলিম ধর্মের অনুসারী না তার বোরকা পরার কোনো বিধানই নাই। অতএব এটা কোনো সমস্যা না, ধর্মের যার যার ধর্ম তার কাছেই বড় এবং সে সেইটাই অনুসরণ করবে। এটাই ইসলামের বিধান, আমাদের ধর্মের বিধান। কাউকে কোনো বিষয় শক্তি প্রয়োগ করা যাবে না। যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে এবং অবশ্যই তাকে 100% স্বাধীনতা দেওয়া হবে, এটা ইসলাম। কিন্তু মেয়েরা যে অবস্থায় শুয়ে আছে, বোরকাটা গার মধ্যে ঢুকায় দিয়ে স্কুলে চলে আসবে, নেবার এটা কখনোই হবে না। ওই মেয়ে সুন্দরভাবে চুল আশ্রাতে হবে, পরিপাটি হতে হবে, দেন সে স্কুলে আসবে। মেয়ে টিচার যারা আছেন তারা এগুলো কঠিন ভাবে দেখবেন, কারণ ওই মেয়ের কখনোই লেখাপড়া সম্ভব না যে মেয়ে সকালে উঠে গোসল করবে না, সুন্দরভাবে সাজসজ্জা করবে না, বোরকা আছে একটা গায়ে ঢুকায় দিলে হয়ে গেল। আমাদের গ্রাম্য মহিলারা আছে, রাত যে অবস্থায় বাড়ি থাকে ওই অবস্থায় ওই কাপড় চোপড়ের পরে বোরকা একখান ঢুকোয় দিয়েই চলে যায় মার্কেট, হাট, বাজার, অফিস, আদালত, ব্যাংক, বিমা, সব জায়গায়। আর কোনো সমস্যা নেই, এটা কোনো শিষ্টাচার হতে পারে না। আমাদের দেখেন মোবাইলে দেশের সিজ করে নেওয়া উচিত সবার কাছ থেকে। আমার এখানে আমি মোবাইল 8 বার কাটিয়ে দিচ্ছি, ও মোবাইল দিয়েই যাচ্ছে, মানে আমার ধরায় ও ছাড়বেই। ধরবি আবার না, তোর ধরতে হবে, তোর বাপেরও ধরতে হবে, এরকম তার মানসিকতা। যতবার কাটিয়ে দেবো মোবাইল দিতেই থাকবে, এলো বেয়াদবি, শিষ্টাচার। আমরা এখনো ভদ্র সমাজের মধ্যে ঢুকে নাই। ভদ্রতা বোধ থাকলে আমি তার মোবাইল কেটে দিচ্ছি, ও কেন আবার আমাকে আবার ঠিক করবে, আবার আমাকে ধাক্কা দিবে যে আমার মোবাইল ধরতেই হবে। তার মানে ওর যে কাজটা আমার কাছে চাচ্ছে ওটা তো হবেই না, ওর উল্টো কাজ হবে, এটা ওর এই বোধন নাই। ওর মোবাইল ধরতেই হবে আমাকে। আমি নামাজে দাঁড়িয়েছি, সবাই জানে আমরা যারা মুসলমান যে মাগরিবের নামাজ 22-23 মিনিট সময় আজান দেওয়ার পরে, তো জীবনেও নামাজ পড়ে না, ঠিক সেই সময় ওর মোবাইল দিতে হবে। আর মোবাইল নামাজে দাঁড়ায় আমি যতবার কাটতেছি ও ততবারই ঢুকাচ্ছে, মানে ও কখনোই নামাজ পড়ে না। ও মুসলমান, ও নামাজ পড়ে না। আর নামাজ পড়ে কিন্তু ওর ওই সময় দরকারি, ও দিতেই হবে। আর তুমি ধরবা না, ধরায় ছাড়বে, এটা কি কোনো ভদ্রতা নাকি? তার মানে আমরা সিভিলাইজড না। সিভিলাইজড বোঝেন? সভ্য না। আমরা এখনো সভ্য জাতি হিসাবে পৃথিবীতে আমাদের আত্মপ্রকাশ হয় নাই। এটা বললে আপনি বলবেন বাঙালি জাতিকে ছোট করা হচ্ছে, বাংলাদেশিদের ছোট করা হচ্ছে, কারণ আমাদের শিক্ষার অভাব। আমাদের যে শিক্ষা, এই শিক্ষায় এখনো কেউ ঢুকে নাই। আর যে মানুষগুলো শিক্ষিত তাদেরও সমস্যা। তাদের সমস্যা কোথার থেকে? ও যে পরিবেশ থেকে বেড়ে উঠেছে ওই পরিবেশ তাকে শিখায়নি ভদ্রতা, সিভিলাইজ করে নাই। দেখবেন আমার বাপ মা মাদুলি বান্ধে, মানে ফকির কবিরাজে বিশ্বাসী। আমি MA পাস, আমিও ফকির কবিরাজের দ্বারে যাই। ফকির কবিরাজে কোনদিন রোগ সারে? যার ফুকে কোনোদিন রোগ সারতে পারে নাকি? তাহলে ডাক্তাররা তো বিক্রি করে খাত। আর তাহলে তো এর আগে সবাই যক্ষা সারত, এর আগে ডায়রিয়া হয়ে গ্রামকে গ্রাম মরে যেত। এখন তো ডায়রিয়া হয়ে একজনও মরে না। ওকে যদি লবণ পানি আর মিষ্টি পানি খাওয়ানো যায় ও আর মরবে না। কিন্তু দেখেন আগে ওই ঝাড় ফুক কবিরাজ, কবিরাজের দ্বারে নিয়ে যেত। এখনো দেখেন যে লোকটা MA পাস, সে ও খানজা আনালের দরগায় যেয়ে ওই পানি খাচ্ছে, বুড়ো মৌলবীর দরগায় যেয়ে ওখানে মুরগি জবই দিয়ে খালের মধ্যে ফেলাচ্ছে। এটা হলো ওই যে পরিবেশ থেকে ও বেড়ে উঠেছে, ওই পরিবেশ ওকে শিক্ষা দিয়েছে ওই যে যে 1000 বছর আগের যে কুশিক্ষা, ওই শিক্ষা থেকে সে বেরোচ্ছে না। ওই বুড়ো মল্লবীর দরগায় যে ওই খালের মধ্যেই ভাত রান্না করে ফেলালে হতে তো মাছে খাবে, আর অনেক কিছু কুকুর করে কুকুরি খাবে, তো আপনার কোন উপকারে আসবে? আপনি ফিরির দরগায় যে সিন্নি দিচ্ছেন, খান জাহানালের দরগায় যে মুরগি ফেলাচ্ছেন, এতে কোন কাজে আসবে? এটা কোনো কাজে আসতে পারে না। আপনি হাতে তাবিজ বেঁধে ঘুরে বেড়াচ্ছেন, ওই তাবিজে মোমবাতির ভিতরে এমন কি দিছে যে ওইটা আপনার কাজ করবে?
এটা কোনো কাজই করে না। এগুলো হলো অশিক্ষা, কুশিক্ষা, এটা হলো মানুষের জ্ঞান বোধের অভাব, এটা মানুষের ওই সেই শত বৎসর হাজার বছর আগের যে কুসংস্কার, এই কুসংস্কার থেকে আপনি বেরিয়ে আসতে পারেননি। আমাদের ধর্ম ইসলাম বলতেছে আল্লাহ ছাড়া কাউর কোনো সেরে দেওয়ার ক্ষমতা নেই, রোগ মুক্তির ক্ষমতা নেই। তাহলে আপনার ওই তাবিজ যদি আপনাকে সেরে দিতে পারে, তাবিজের একটা শক্তি আছে, এটা সে বিশ্বাস যে করে সেই মুসলমান না। এটা যে বিশ্বাস করে যে তাবিজের শক্তি আছে সে মুসলমানই না, সে ধর্মের ইমানই না। ইমান মানে তার বিশ্বাস এবং তার আকীদা, সে মুসলমানের খাতা থেকে খারিজ, যে তাবিজ নিয়ে হাতে বাঁধে ঘুরে বেড়ায়। কিন্তু আমার শত বৎসর হাজার বছরের কুসংস্কার থেকে আমি বেরোচ্ছি না। এই কুসংস্কার থেকে এই ছেলেরা দেখেন, কিছু ছেলে, আমি বক্তব্য দিচ্ছি মাঠের মধ্যে, কিছু ছেলে গড়গড়ায় হাঁটতেছে, এই ছেলেরা এই বিয়াদব গুলোকে ডাকো তো, এরা মাঠের মধ্যে দল ধরে ঢুকলো কেন? এগুলো ডাকেন, এরা কারা? ওই কয়টা এদিকে ঢুকলো কেন আর এই কয়টা এদিকে আসলো কেন? এই জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, ওরা দল বান্ধবের ভিতর ঢুকতো কেন? তা জানি কোন মেয়েকে ইফটিজিং করবে কেউ, এটা দিগলিয়া থানার বুকে হবে না। কোন কিশোর গায়ে দৌরত্ব থাকবে না। অল্প বয়সী ছেলে পেলে গুলো বিড়ি টানে, সিগারেট টানে, কোন অবস্থায় এটা দিগলিয়া থানার মাটিতে হবে না। পুলিশ প্রশাসন আছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা যারা নেতৃবৃন্দ আছি, আমরা বিশ্ববিদ্যালয় পাশ করে এসেছি। আমাদের এখানে অধ্যত্তকারী কোনো বেয়াদবের জন্ম এই দিগলিয়ার মাটিতে নাই। কোনোভাবে আমরা ওই অশিক্ষিত বর্বর কোনো নেতা না, যেখানে যা ইচ্ছে তাই হবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব, এই দিগলিয়ার মাটিতে এটা হবে না কখনো। এটা মনে রাখবেন সবাই। কাউকে 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 দিগলিয়ার মাটিতে অসভ্যপানা, বেলাল্লাপানা, মাদক কেনা বেচা, মাদক সেবন, এই কাজ দিগলিয়ার মাটিতে করতে দেওয়া হবে না। আমি স্পষ্ট ভাবে বলতেছি, কাউকে কাজ করতে দেওয়া হবে না। এই যে কিছু ছেলে এই যে এসে পিছন দিক দিয়ে ঢুকলো দল বেঁধে, ওদের যে হোক, যত শক্তিশালী হোক, আমাকে ইনফর্ম করবেন। ওর অভিভাবকদের ডেকে প্রথম আমি ওয়ার্নিং দেব, যদি কথা না শোনে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা আমি নেব। যে ব্যবস্থা নিলে ওরা শায়েস্তা হয়। কোনোভাবে কেউ 60 বিঘা না কি একটা ইমরান বলল, কোন ছেলে মেয়ে যাবে না। আপনারা স্কুলে সে ব্যবস্থা নেবেন কঠিন ভাবে। যে পাবলিক স্কুলের কথা বলছিলাম, ওরা স্কুলে 10টায় ক্লাস ঢুকার পরে ওই গেট তালা মেরে দেয়, জানেন আপনারা? সব গেটে তালা পড়ে যাবে, একটা ছেলে চাইলেও আর বেরোতে পারবে না, চাইলেও সে আর বেরোতে পারবে না। নেভি স্কুলে, সেই স্কুলে ঢুকে চাইলেও আর বেরোতে পারবে না। আপনার এই গেট সব খুলে রাখতে হবে। কি জন্য? স্কুলের পরে গেট আটকিয়ে দেবেন। স্কুল 10টার পরে গেট সব আটকায় দেবেন। গেট কি জন্য? ওদের জন্য খুলে রাখতে হবে। কেন? এটা কি কো খেলা, কো এডুকেশন, এটা কি কো হাডুডু, কো টিচিং নাকি? যে একসাথে হাডুডু চলবে, একসাথে ক্রিকেট চলবে, একসাথে লেখাপড়া চলবে, এটা কি সেই জায়গা নাকি? স্কুলে সব গেট বন্ধ করে দেবেন। আমি তো এই সব স্কুলে যে আমাদের বাচ্চাদের নিয়ে আমি ছোটবেলাতে বসে থাকতে থাকতে অভ্যস্ত, আমাকেও ঢুকতে দেওয়া হয় না। আমি গার্জিয়ান, আমাকেও ঢুকতে দিবে না তারা। এই জন্য ডিসিপ্লিনটা অতি জরুরি জিনিস। শিক্ষার প্রথম ধাপ হলো ডিসিপ্লিন শিখানো। বাচ্চাদের ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে। তা না হলে কোনো অবস্থায় একটা জাতিকে শিক্ষিত করা যাবে না, একটা জাতিকে সিভিলাইজড করা যাবে না। জাতিকে আগে সিভিলাইজড মানে সভ্য করতে হবে। আনসিভিলাইজড একটা জাতি দিয়ে পৃথিবীর কোনো উন্নতি সম্ভব না। আমি হাঁটতেছি, বাদাম চাবাচ্ছি, হাঁটতেছি, ক্লাসের মধ্যে বাদামের খোসা ফেলাচ্ছি, কলা খাচ্ছি, কলার খোসাটাকে রাস্তার পরে ফেলে দিচ্ছি, থুতু হাঁটতেছি, মেজের পরে থুতু ফেলাচ্ছি, হাঁটতেছি, পানের পিক ফেলাই। আপনাদের দেশে দেখবেন কত বড় অসভ্যতা। পান খায়, পানের পিক, যেখানে সেখানে পানের পিক এই ওয়ালে মেরে দিচ্ছে। আমি হাইকোর্টে গেছি, হাইকোর্টে পানের পিকের ঠেলায় দেখবেন কেউ, হাইকোর্টের খাম্বাগুলো পানের পিক ছাড়া কিছু নাই। এটা পৃথিবীর একটি সিভিলাইজড দেশ, পশ্চিমা দেশ, যে দেশে সভ্য বলে যারা পৃথিবীতে দাবি করে, তাদের দেশে কোনো জায়গায় এগুলো দেখবেন না। আমরা হাঁটতেছি, বিড়ি টানতেছি, লোকালয় বাজারের মধ্যে যান, আপনি বাজারের মধ্যেও বিড়ি টানতেছি। কেন বাজারের মধ্যে আপনি বিড়ি টানবেন কেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ভাই ইচ্ছে মতো পানের চুন এই যে হাতে লাগায়, যেখানে যাচ্ছেন চুনটা ডলা দিয়ে মুছে দিচ্ছেন, এটা কি কোনো সভ্যতা হলো নাকি?
এটা কোনোদিন সভ্যতা হতে পারে না। আপনি কাশতেছেন বা হাসি দিচ্ছেন, গালে হাত দেন, হাত দিয়ে হাসি দেন। আমরা হাসি দিচ্ছি, খাচ্ছি একটা অনুষ্ঠানে, হাসি মারতেছি, কোনো গালে হাত টাত নেই, তাহলে ওই জায়গায় বাকি মানুষগুলো কিভাবে খাওয়া দাওয়া করবে? এটা কি খাওয়ার পরিবেশ? আমরা দেখেন বেশিরভাগ লোক বেসিন থাকে না হোটেলে, বেসিন হোটেলের মধ্যে আমরা খাচ্ছি, আর বাকি আর একজন যে খক খক করে কাশতেছে আর ওই বেসিনের মধ্যে হাত মুখ ধুচ্ছে, আবার গলা টেনে সেই, তাহলে আমি কি ওই হোটেলের মধ্যে বসে বাকি লোকটা খাওয়া যায়? এই যে আমরা সিভিলাইজড না, আর এই কথা আপনি বলতে যান, আপনাকে সে উল্টো দুইটা ধমক দেবে। এই মিয়া, আমি কি হোটেল কিনে নিছেন নাকি? এর মধ্যে ওরকম কাশবে, হাসি দেবে, ওরকম খক খক করবে, আপনি খাইলে খান, না খাইলে বের হয়ে যান। মানে আপনি নিয়মের কথা বললে আপনি অপরাধী হয়ে গেলেন। আপনি জানেন নিয়মের কথা বললে আপনি অপরাধী হয়ে যাবেন, ভালোর কথা বলার কোনো সুযোগ নাই। এই যে আমাদের যে ভালো কথা কেউ শুনবে না, এই যে আমাদের সমাজ ব্যবস্থাটা আমরা উল্টো দিকে হাঁটতেছি। পৃথিবী যখন সামনের দিকে হাঁটতেছে, আমরা বাংলাদেশের মানুষগুলো উল্টো দিকে হাঁটতেছি। এই যে আমাদের যে চর্চা, কালচারটা একটা ভিন্ন কালচার, ভিন্ন চর্চা, এই চর্চা থেকে আমাদেরকে বেরিয়ে আসা খুব জরুরি। যা হোক, আমি আসলে শুরু করেছিলাম অল্প কথা বলবো, মা বোন যারা আসছে তারা বাড়ি রান্না বান্না করবে, কিন্তু আসলে এই কথা বলতে গেলে শুধু লম্বা হয়ে যায়। যা হোক, আমি আপনাদের আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে যে জন্য আমরা আসছি এখানে, সেই কাজটা সুন্দর এবং সফল হোক, এটা কামনা করি। আর স্কুলের পরিবেশটা আরো সুন্দর হোক। আপনাদের চেয়ে অনেক পরে জন্ম নিয়েছে যে স্কুল, তাদের 3 তলা ভবন হয়ে গিয়েছে সব স্কুলে। ওই পানিগাতি দাখিল মাদ্রাসা, সেই দিন জন্ম নেওয়া মাদ্রাসা, সেখানেও 3 তলা ভবন। এই যে আপনাদের যে এরকম ভবন, এই ভবন সব পরিত্যক্ত পড়ে আছে। 3 তলার অত্যাধুনিক ভবন প্রত্যেকটা স্কুলে। দিগলিয়া হাই স্কুলে, মজিদ হাই স্কুলে দেখলাম 3 তলার 2টা ভবন পেয়েছে নতুন। প্রত্যেক স্কুলে আয়তনেসায়ও অসংখ্য ভবন, 3 তলা ভবন এখনো তারা ইউজ করে না। অত ভবন দিয়ে কি করবে? অথচ আপনাদের এখানে দেখতেছি সেই শতবর্ষের পুরনো জরাজীর্ণ ভবনে ক্লাস হচ্ছে। কেন আপনাদের 3 তলা ভবন বরাদ্দ পাননি? এত পুরনো, এত বড় স্কুল আমার মাথায় আসতেছে না। অথচ ছোট্ট ছোট্ট স্কুল, অনেক ছেলে মেয়ে কম, তাদের সবাই 3 তলা ভবন। আপনি দেখেন, ওই যে বললাম না দাখিল মাদ্রাসা পানিগাতি, ছোট্ট একটা মাদ্রাসা, তাদেরও 3 তলা ভবন। বহু স্কুলে 2টা 3 তলা ভবন দেখবেন, বহু স্কুলে 2টা 3 তলা ভবন। আপনারা একটু লেখালেখি করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করব এই কাজে, যে আপনারা যাতে ভবন পান। আপনাদের স্কুল অনেক পুরানো স্কুল, আরো সুন্দর হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী সুন্দর হয়নি। যাক, অনেক সময় বক্তব্য দিলাম, সময় নষ্ট করলাম আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সোনামণি, আগামী দিনের ভবিষ্যৎ, যারা আমাদের জাতির আশা, আমাদের আগামী দিনের স্বপ্ন, এই যে আমাদের সামনে যে কচি কাঁচা ছেলে মেয়েগুলো বসে আছে, এদের সুন্দর জীবন কামনা করি, এদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি। আর এত সময় যে কথাগুলো আমি বললাম, এদের ভালোর জন্যই বললাম, আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। এর ভিতর হাতে তালি দেওয়া পাওয়া বা বাহাবা পাওয়ার, এর কোনোটার উদ্দেশ্যই আমার নাই। আমি নিজেও দীর্ঘ সময় শিক্ষকতার পেশায় ছিলাম। আমি সেনাটি হাই স্কুলে শিক্ষকতা করেছি, আয়তনেসা বালিকা বিদ্যালয় শিক্ষকতা করেছি দীর্ঘকাল। আমিও শিক্ষকতা পেশায় ছিলাম। আমার বোন স্কুলের শিক্ষক, আমার স্ত্রী আয়তনেসা বালিকা বিদ্যালয়ের শিক্ষক। আমার পরিবারের বেশিরভাগ মানুষই এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট, এবং মানে যেটাকে বলে বাংলাদেশের উচ্চ শিক্ষা বলতে যা বুঝোয়, সেটা আমার পরিবারের সবাই তার সাথে অ্যাড। ফলে আমি শিক্ষার বিষয়টাকে অত্যন্ত বেশি গুরুত্ব মনে করি। পরিবারের যত ধন সম্পদ যাই থাক, শিক্ষিত ছেলে মেয়ে না হলে এই ধন সম্পদ কিছুই থাকবে না। শিক্ষিত করা আমাদের সবচেয়ে জরুরি প্রয়োজন। এই বাচ্চাদের সুন্দর জীবন কামনায় আমি আপনাদের কাছ থেকে এখন বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।